আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, ভালো আছি। আজকে আমাদের এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে ব্রেথলেসনেস, আর এটার আরেকটা নাম হচ্ছে ডিজনিয়া। এই ব্রেথলেসনেস আসলে আমাদের রেসপিরেটরি সিস্টেম এর অংশ এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের অংশ। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু দুইটা সিস্টেমেরই অংশ, তার মানে এটা ভাইবার জন্য কতটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের স্যার ম্যাডামরা চাইলেই একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে জাম্প করতে পারে এই ব্রেথলেসনেস দিয়ে। তাহলে আজকে আমরা সেই বিষয়টা নিয়েই আসলে আলোচনা করব। তাহলে ব্রেথলেসনেস জিনিসটা আসলে কি? এটা বাংলায় বোঝা হচ্ছে শ্বাসকষ্ট। তো একটা পেশেন্ট কখন বুঝবে যে তার ব্রেথলেসনেস? আসলে এমন কিছুই না, সেটা হচ্ছে পেশেন্ট যখন বুঝবে যে সে শ্বাস নিতেছে এবং শ্বাস ছাড়তেছে, এই জিনিসটা যখন পেশেন্ট বুঝবে, তার মানেই তার শ্বাসকষ্ট হচ্ছে বা ব্রেথলেসনেস। কজ আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি বা প্রশ্বাস নেই, তখন কিন্তু আমরা এটা খেয়াল করি না বা বুঝি না। শুধুমাত্র তখনই যখন তার শ্বাসকষ্ট হবে, তখনই কিন্তু পেশেন্ট তার মাথায় খেলবে যে হ্যাঁ আমি শ্বাস নিতেছি এবং শ্বাস ছাড়তেছি। তো দ্যাটস ওয়াই মানে এই ব্রেথলেসনেসের যদি আমরা ডেফিনেশন বলতে চাই, তাহলে তার মানে হচ্ছে আনপ্লিজেন্ট সাবজেক্টিভ অ্যাওয়ারনেস অফ সেন্সেশন অফ ব্রেথিং ইজ নোন অ্যাজ ডিসনিয়া অর ব্রেথলেসনেস। ঠিক আছে? তাহলে ব্রেথলেসনেস থেকে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ব্রেথলেসনেসের কজ কী কী। তাহলে কজটা আমরা এখানে লিখে ফেলি। কজেস আসলে আমরা এই একটু আগেই বললাম যে ব্রেথলেসনেস কোনো একটা পার্টিকুলার সিস্টেমের জন্য না, এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরি দুইটার ক্ষেত্রেই। তাহলে এখানে আমরা কার্ডিওভাস্কুলার কজগুলো আগে লিখি। কার্ডিওভাস্কুলার কজের ক্ষেত্রে কী কী হবে, এবং আরেকটা জিনিস আগেই বলে রাখি, সেটা হচ্ছে ব্রেথলেসনেসের জন্য যে সিস্টেমই হোক, কার্ডিওভাস্কুলার সিস্টেম হোক বা রেসপিরেটরি সিস্টেম হোক, অবশ্যই ঘুরে ফিরে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি রেসপিরেটরি সিস্টেমে সেটার ইফেক্ট থাকবে। ঠিক আছে? মানে যদিও এটা কার্ডিওভাস্কুলার কজ, বাট কার্ডিওভাস্কুলারটার কজটা যেন আমাদের রেসপিরেটরি সিস্টেমের উপর ইফেক্ট পড়ে এমন সব কজ আমাদের দেখাতে হবে, তাহলে কিন্তু ব্রেথলেসনেস হবে। ঠিক আছে? যদি এটা রেসপিরেটরি সিস্টেমের উপর এফেক্ট না পড়ে যে কোনো প্রকার ডিজিজের জন্য, তাহলে কিন্তু ব্রেথলেসনেস হবে না। কজ শ্বাস প্রশ্বাস পুরোটাই আমাদের রেসপিরেটরি সিস্টেমের সাথে জড়িত। তাহলে আমরা আমাদের কার্ডিয়াক কজগুলো লিখে ফেলি। প্রথমে কার্ডিয়াক কজে আসবে হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার। কি আসবে? অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার। তাহলে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলারে ব্রেথলেসনেস কীভাবে হয়? আসলে যদি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার হয়, মানে এই যে লেফট ভেন্ট্রিকুলার ফেইলার মানে এইখানে এটা কাজ করতে পারতেছে না। ঠিক আছে? লেফট ভেন্ট্রিকলটা কাজ করতে পারতেছে না, তো যার ফলে এখানে ব্লাডটা জমে গেছে, সে এই লেফট ভেন্ট্রিকল থেকে এটা পুরো বডিতে সার্কুলেট করতে পারতেছে না। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে অ্যাট্রিয়াম থেকেও ব্লাড আর ভেন্ট্রিকলে আসতে পারতেছে না, এবং লাং থেকেও ব্লাড আর অ্যাট্রিয়ামে আসতে পারতেছে না। তার মানে এইখানে লাংটা ব্লাডে পজিশন হয়ে আছে বা এখানে ব্লাড ভরে আছে, তার মানে এখানে পালমোনারি ইডিমা হবে। তো পালমোনারি ইডিমা হলো, দেখা গেল যে এখানে কি হলো, হার্টের সমস্যা, বাট এটা এফেক্ট করেছে কার মধ্যে? রেসপিরেটরি সিস্টেমের একটা ভাইটাল অর্গান লাংয়ের উপর। তাহলে সেখানে কি হলো, এইখান থেকে তাহলে ব্রেথলেসনেস হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কার্ডিওভাস্কুলার কজে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলারের ক্ষেত্রে ব্রেথলেসনেস আমরা পাবো। এছাড়া কি হতে পারে? পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজমটা কী জিনিস? এটা হচ্ছে নর্মালি আমাদের আর্টারি বা অন্য ভেসেলগুলোর ভিতর দেখি ব্লাড সার্কুলেট হয়। তো কোনো কারণে ব্লাড সার্কুলেশনে ব্লাড ক্লট হলো। ব্লাড ক্লট হওয়ার পর সেটা কি হলো, সেখান থেকে সরে গেল ক্লট অবস্থায়। ব্লাডটা সরে গিয়ে কি হলো, আমাদের এই পালমোনারি বা লাংয়ের যে আর্টারি বা লাংয়ের ভিতরে ঢুকে গেল সেই ক্লটটা। তো সেই যে পালমোনারি আর্টারির মধ্যে এই ক্লটটা হলো, তার ফলে কি হলো, সেই সেই এরিয়াটা মানে সেই আর্টারিটা যে এরিয়াটা সাপ্লাই করতো সেই এরিয়ায় কিন্তু আর ব্লাড পাওয়া যাচ্ছে না, বিকজ হার্ট থেকে আর যেতে পারতেছে না, এখানে ক্লট। দ্যাট মিনস লাংয়ের সেই পার্টটা কী হবে, আস্তে আস্তে সেল ডেথ হওয়া শুরু করবে। তো সেল ডেথ হলে তার ফাংশন হারাবে। তো যেহেতু লাংয়ের ফাংশন হারাচ্ছে, সেম একই জিনিস হার্টের সমস্যা প্লাস এটা ঘুরে ফিরে গিয়ে আমাদের লাংয়ে এফেক্ট পড়লো। তাহলে কি হলো, এখানে পালমোনারি এম্বোলিজম হলো এবং এখানে আমাদের ব্রেথলেসনেস হলো। তাহলে এখানে আমরা লিখি পালমোনারি এম্বোলিজম। যদিও নাম পালমোনারি, কিন্তু এটা কিন্তু আসলে হার্ট থেকেই সমস্যা আসতেছে, যার ফলে আমরা কার্ডিও ভাস্কুলার কজের ভিতরে লিখতেছি। আচ্ছা, পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, এরপর আরেকটা হতে পারে ক্রনিক হার্ট ফেইলিওর। যদি হার্ট ফেইলিওর হয় তাহলে তো এটা বোঝাই যাচ্ছে হার্ট ফেইলিওর হলে এখানে তাহলে কী হবে, ব্রেথলেসনেস হবে। এটার আলাদা করে মেকানিজম বলার কিছু নেই, যেখানে হার্ট ফেইলিওর হলো যার ফলে এইখানে ঠিকমতো
এই এই সাইড থেকে এই সাইডে হচ্ছে দেখা যাচ্ছে যে ব্লাড কোজেশন হয়ে যাচ্ছে, আবার এই সাইড থেকে আমাদের হচ্ছে এই হার্ট থেকে লাঙে ব্লাড যাচ্ছেই না। সো আলটিমেটলি আমাদের রেসপিরেটরি সিস্টেমে এফেক্ট পড়তেছে, যার ফলে ক্রনিক হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে এই ব্রেথলেসনেস হবে। তাহলে এখানে লিখে ফেলি ক্রনিক হার্ট ফেইলার আর কার্ডিয়াক ফেইলার, ঠিক আছে? তাহলে সিসিএফ লিখি। এই তাহলে মোটামুটি এই তিনটা জিনিস আমাদের কি কার্ডিওভাস্কুলার কজ। হ্যাঁ, এছাড়া অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফ্রাস্ট্রাকচার যদি হয় বা কার্ডিয়াক টেম্পোনেন্ট যদি হয়, টেম্পোনেন্ট, তো সেক্ষেত্রেও এই কজগুলো হতে পারে। ওগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তাও এগুলো জেনে রাখা ভালো। তাহলে লিখি, তাহলে কী কীর জন্য? অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আর হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট, কার্ডিয়াক টেম্পোনেন্ট। তাহলে মোটামুটি এই 1 2 3 4 5 এই পাঁচটা হচ্ছে আমাদের কার্ডিয়াক কজ ব্রেথলেসনেসের জন্য। এখন আমরা বলেছি যে কার্ডিয়াক কজ ছাড়াও এখানে অবশ্যই রেসপিরেটরি কজ থাকবে। তাহলে রেসপিরেটরিতে কী কী থাকবে সেই জিনিসগুলো এখন আমরা করি। রেসপিরেটরি কজ, তো রেসপিরেটরি কজের ক্ষেত্রে এখানে কি থাকলো, যেহেতু এটা হচ্ছে আমাদের ইয়ার প্যাসেজ, তো ইয়ার প্যাসেজ সাপোজ এখানে ন্যারো হয়ে গেল। সো ন্যারো হয়ে গেলে অবশ্যই আমাদের যে আমরা প্রশ্বাসটা যে নিব, আমরা যে ব্রেথটা নেব, সেটা কিন্তু অবশ্যই চিকন যে পাইপ, সেখান দিয়ে যেমন পানি কম আসে, ঠিক তেমনই চিকন বা ন্যারো যদি এয়ার প্যাসেজ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের এয়ারটা কম আসবে, তার মানে আলটিমেটলি তার ব্রেথলেসনেস হবে। তার ব্রেথলেসনেস, তাহলে এখানে যেহেতু আমাদের ন্যারোয়িং অফ এয়ার প্যাসেজ, তার মানে এটার নাম হচ্ছে অ্যাজমা। তাহলে এটা কি আসবে? এটা হচ্ছে ব্রঙ্কিয়াল আসবে। তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে আমরা কি পাবো? আমরা এখানে ব্রেথলেসনেস পাবো। আচ্ছা, এছাড়া অ্যাজমা, আমরা এর আগে একটি কফের ভিডিও যে সময় করেছিলাম, সেখানে সময় কিন্তু বলেছিলাম যে অ্যাজমার বড় ভাই বলতে গেলে সিওপিডি। মানে বড় ভাই বলতে আসলে এখানে অ্যাজমার সাথে সাথে সিওপিডি আসে, এরকম কথাবার্তা মানে মুখে চলে আসে। তো সেই হিসেবে আমরা অ্যাজমার সাথে সাথে লিখে ফেলবো হচ্ছে সিওপিডি, সিওপিডিতেও ব্রেথলেসনেস আমরা পাবো। এরপরে কি হয়? এরপরে একটা জিনিস, সেটা হচ্ছে লাং। লাংয়ের কাভারিং হচ্ছে প্লুরা। এই যে ধরে নিলাম এখান দিয়ে হচ্ছে লাংয়ের কাভারিংটা আছে, তো এখানে প্লুরা। তো এই যে প্লুরাল ক্যাভিটি যে আছে, মানে লাং আর প্লুরা, এটার মাঝখানে যে একটা ফাঁকা জায়গা, সেই জায়গায় যদি কোনো কারণে লাং থেকে এয়ার গিয়ে এই প্লুরাল এই যে ক্যাভিটি, এই ক্যাভিটির মধ্যে এয়ার জমা হওয়া শুরু করলো, এয়ার জমা হওয়া শুরু করলে এই এয়ার তো আর বের হওয়ার কোনো চান্স নাই, বিকজ এই যে ক্যাভিটিটা, এটা তো আর ট্রাকিয়ার সাথে রিলেটেড না, ট্রাকিয়ার সাথে রিলেটেড শুধুমাত্র লাং। তার মানে এইখানে যে এয়ারগুলো আসবে, সেই এয়ারগুলো আস্তে আস্তে জায়গা দখল করবে, জায়গা দখল করে করে লাংটাকে ছোট করে ফেলবে। মানে লাংয়ের উপরে প্রেশার দিয়ে দেখা যাবে লাংয়ের এতটুকু জায়গা খেয়ে ফেলছে, এইটুকু ইয়ার, মানে লাংয়ের বাইরে ইয়ার, ঠিক আছে? তাহলে এরকম যদি বুকের ভেতর বাতাস জমে বা এয়ার জমে, সেটাকে আমরা বলি হচ্ছে নিউমোথোরাক্স। কি বলি? নিউমোথোরাক্স। তাহলে নিউমোথোরাক্সে দেখা যাচ্ছে কি লাংয়ের জায়গা এভাবে খেয়ে ফেলতেছে, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে লাং অলরেডি চুপসে আছে। তার মানে এখানে প্রয়োজনীয় পরিমাণ এয়ার আমরা চাইলেও, আমাদের এয়ার প্যাসেজ যদি ঠিক থাকে, তাও আমরা ইনহেল করতে পারতেছি না, কারণ এখানে লাংটাই ছোট। তাহলে সেক্ষেত্রে কী হবে? এখানেও আমাদের ব্রেথলেসনেস হবে। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া যেটা আমরা খুবই পরিচিত আসলে আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায়, ইভেন শহরেও এই জিনিসটা খুবই প্রচলিত। বৃষ্টিতে ভিজলেই নিউমোনিয়া হবে, এমন একটা ভাব আমাদের মা খালাদের। যাই হোক, থাক, এটা আসলে একদিক থেকে সত্য, হোয়াট এভার। তাহলে নিউমোনিয়া হলেও আমরা ব্রেথলেসনেস পাবো। তারপরে আসি প্লুরাল ইফিউশন। এতক্ষণ আমরা বললাম কি এইখানে আমাদের কি ঢুকেছিল? এয়ার ঢুকেছিল, কিন্তু এখন দেখা গেল প্লুরাল ক্যাভিটির মধ্যে ইফিউশন হলো, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, অন্য কোনো প্রকার ফ্লুইড, এখানে এয়ার না, এখন ফ্লুইড ঢুকেছে। সেম একইভাবে ফ্লুইড ঢুকলে তো আরও বেশি প্রেশার দিবে, আমাদের লাংকে আরও বেশি প্রেশার দিবে। তো প্রেশার দিলে কি লাংটা আস্তে আস্তে মানে চেপে ধরতেছে, লাংকে এক্সপান্ড হওয়ার ক্ষমতাটা লাংয়ের কাছ থেকে নিয়ে নিতেছে। এই হচ্ছে যে প্লুরাল ইফিউশন। তাহলে হিউজ প্লুরাল ইফিউশনে আমরা কি ব্রেথলেসনেস পাবো। তাহলে হিউজ প্লুরাল ইফিউশন। আচ্ছা, এছাড়া ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ব্রঙ্কিয়াল কার্সিনোমা নামটা আসলে খুবই আমাদের জন্য খুবই ডেঞ্জারাস, শুনলেই খারাপ লাগে, বিকজ কার্সিনোমা মানেই হচ্ছে ক্যান্সার, আর ক্যান্সার মানে সেল ডেথ, আর ক্যান্সার মানেই তো আসলে বোঝা যায় যে মানুষটা আসলে অনেকটা ডেথের দিকেই চলে যাচ্ছে, বাঁচার পসিবিলিটি আস্তে আস্তে কমতে থাকে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়। আচ্ছা,
তো এই ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে কী হয়, এই যে লাঙের যে সেলগুলো থাকে সেলগুলো আস্তে আস্তে মরা শুরু করে। সো মরা শুরু করলে কি লাং আস্তে আস্তে কর্মক্ষমতা হারাচ্ছে। দ্যাট মিনস যে পরিমাণ আমাদের অক্সিজেনের জন্য ইনহেল করার কথা সেগুলো কিন্তু আমরা করতে পারতেছি না, হ্যাঁ আলটিমেটলি। তো যার ফলে এই আমাদের ব্রেথলেসনেস হয় বা ডিসনিয়া হয়। তো এখানে আমরা লিখে বলি তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা। আচ্ছা, এছাড়া আরেকটা ডিজিজে এই ব্রেথলেসনেস হয়, যেটা বর্তমানে খুবই 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 নতুন একটা ডিজিজ এবং মানে প্রচলিত ডিজিজ, সেটা হচ্ছে কোভিড-19। কোভিড-19, ওকে। সো মোটামুটি এই কয়টা জিনিসের জন্য, রেসপিরেটরি জিনিসের জন্য হচ্ছে ব্রেথলেসনেস হতে পারে, আর এই কয়টা হচ্ছে কার্ডিয়াক কজ। আচ্ছা, এখন একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা আসলে পেশেন্ট দেখলে কীভাবে বুঝবো তার ব্রেথলেসনেস হচ্ছে। দেখা যায় যে অনেক সময় পেশেন্ট বলতে পারে না, বা পেশেন্ট আনকনশিয়াস অবস্থায় আসছে হসপিটালে, বা পেশেন্ট ঠিকমতো হিস্ট্রি দিতে পারতেছে না, বা বয়স্ক লোক, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এই পেশেন্টের ব্রেথলেসনেস হচ্ছে? সেটা হচ্ছে আমরা নর্মালি কী করি, এটা হচ্ছে আমাদের, যদি সাপোজ এটা হচ্ছে রিবস, এখানে একটা রিবস, এটা হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। হুম, নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে যখন আমরা ইনহেল করি বা আমরা যখন প্রশ্বাস নেই তখন লাংটা ফুলে ওঠে, ফুলে ওঠার ফলে এই যে আমাদের ইন্টারকোস্টাল স্পেস যেটা আছে সেটা ভরে যায়, ভরে এটাও ফুলে ওঠে, হ্যাঁ। কিন্তু ব্রেথলেসনেস পেশেন্টদের ক্ষেত্রে সে যখনই শ্বাস নেবে এটা তার উল্টাটা হবে, এটা ভিতর দিকে ঢুকে যাবে, মানে এটা আরও গর্ত হয়ে যাবে, এটা আরও প্রমিনেন্টভাবে আমরা দেখতে পাবো যে ইন্টারকোস্টাল স্পেসটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে যখন সে শ্বাস নিচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের মাথায় যেন থাকে, কজ রেসপিরেটরি সিস্টেম বা হচ্ছে সিভিএস সিস্টেম ইন্সপেকশনের সময় খুবই ইম্পর্ট্যান্ট এসব জিনিস খেয়াল করা, কজ একটা পেশেন্টের জীবন মরণ অনেক কিছুই এখানে নির্ভর করে আর কি, এসব জিনিস এইসব অর্গানের ক্ষেত্রে। সো এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে। আচ্ছা, এখন আমরা পড়ায় ফিরে যাই। এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক কজ, এটা হচ্ছে রেসপিরেটরি কজ। এছাড়া আরও কিছু কজ থাকতে পারে যেগুলোর জন্য আমাদের ব্রেথলেসনেস হতে পারে, যেমন সিভিয়ার অ্যানিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, তারপরে সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন, এইসব জিনিস যদি হয় সেক্ষেত্রে আমাদের ব্রেথলেসনেস হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ওভারঅল কজ। এখন এই ব্রেথলেসনেস থেকে স্যাররা আরেকটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে টাইপস। এই ব্রেথলেসনেসের টাইপসগুলো কী কী? আচ্ছা, তাহলে আমরা টাইপস নিয়ে একটু আলোচনা করি। টাইপস, টাইপস এটা আসলে তিনটা ভাগে ভাগ করা যায় অ্যাকর্ডিং টু দ্য মোড অফ অনসেট, শুরু হওয়ার ভিত্তিতে, ব্রেথলেসনেস শুরু হওয়া। সেক্ষেত্রে কি সেটা হবে হচ্ছে সাডেন অর গ্র্যাজুয়াল। তাহলে এখানে দুইটা দুইটা পাবো আমরা, কী কী পাবো? সাডেন পাবো আর কি পাবো? গ্র্যাজুয়াল। মানে দেখা যাবে সাডেন হঠাৎ করে শুরু হয়েছে আবার শেষ হয়ে গেছে, এটা হচ্ছে এক ধরনের। আর একটা হচ্ছে গ্র্যাজুয়াল, আস্তে 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 বাড়তেই আছে শ্বাসকষ্ট, এই জিনিসটা। তাহলে এটা কি অ্যাকর্ডিং টু দ্য মোড অফ অনসেট। আচ্ছা, তো সাডেন কাদের হবে? বিশেষ করে দেখা যাবে এইখানে যেসব ডিজিজগুলা হুট করে হয়েছে আর হুট করে চলে যাচ্ছে, এরকম একটা জিনিস যদি হয় তো সেক্ষেত্রে এটা সাডেন হবে। আর বিশেষ করে অ্যাকিউট যেসব ডিজিজ, অ্যাকিউট ডিজিজ মানে কি এই মাত্র হলো, আবার এটা দেখা গেল মেডিসিন নিছে বা কোনো প্রপার ট্রিটমেন্ট নিছে যার ফলে চলে গেছে, তো সেক্ষেত্রেও ওই ব্রেথলেসনেস চলে যাবে। এগুলা হচ্ছে মেনলি আমাদের এই সাডেন সাডেন যে ব্রেথলেসনেস বা ডিসনিয়া সেইগুলোর হচ্ছে কজ হবে। যেমন অ্যাকিউট পালমোনারি ইডিমা। তো পালমোনারি ইডিমা কোথায় হয়েছিল? অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের ক্ষেত্রে হয়েছিল, তাই না? অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, হঠাৎ করে এখানে লেফট ভেন্ট্রিকুলারটা ফেল হয়ে গেছে। তার মানে কি এখানে পালমোনারি ইডিমা হয়েছে। তো পালমোনারি ইডিমা হলো, যাই হোক, এখন আমরা ট্রিটমেন্ট করে কি হলো, এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরটা চলে গেছে, বা কোনো কারণে প্রপার রেস্ট বা প্রপার ট্রিটমেন্টের জন্য এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরটা শেষ হয়ে গেছে। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে হচ্ছে তাহলে এই পালমোনারি ইডিমা যে ছিল, পালমোনারি ইডিমাও চলে যাচ্ছে, তার মানে এটা আবার চলে যাবে যখন এই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরটা চলে যাবে, তখন পালমোনারি ইডিমাও চলে যাবে, সেটা ব্রেথলেসনেসে চলে যাবে। তাহলে এইখানকার একটা হবে হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর অর পালমোনারি ইডিমা। আচ্ছা, তারপরে কি হবে? পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম জিনিসটা কি? এই যে এখানে ক্লট ছিল, ব্লাডে এখানে ক্লট এখানে আটকে গেছিলো, ঠিক আছে। তো এই ক্লটটা দেখা গেছে, এরপর অ্যাম্বোলিজম মানে তো ক্লটটা সরতেছে। অ্যাম্বোলিজম বলতে বোঝায় যে ক্লটটা সরতেছে, ক্লট সরে পালমোনারিতে গেছে দেখেই সেটার নাম হচ্ছে পালমোনারি এম্বোলিজম। তো দেখা গেছে সেই ক্লটটা সরে আবার অন্যখানে চলে গেছে, তাহলে কি হবে? ওই যে লাঙে যেই সব জায়গায়
ব্লাড পাচ্ছিল না বা নিউট্রিশন পাচ্ছিল না, সেটা আবার নিউট্রিশন আসবে এবং আবার সেই লাংটা বেঁচে বেঁচে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা সাডেন পাবো। হ্যাঁ, সাডেন ব্রেথলেসনেস এখানে হচ্ছে গ্র্যাজুয়ালি বাড়বে এমন না, যেহেতু এটা মানে পালমোনারি এম্বোলিজম অ্যাকিউট জিনিস, সেই ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম। এছাড়া নিউমোনিয়া, নিউমোথোরাক্স এইসব জিনিসের ক্ষেত্রেও আমরা হচ্ছে সাডেন অনসেট পাবো, ঠিক আছে। কজ হচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে এয়ার আসছে, এখানে পাংচার করে এয়ার বের করে দিল বা যেভাবে এয়ার বের করে দিল, শেষ। তাহলে ব্রেথলেসনেস শেষ, ওই ডিজিজটার জন্য ব্রেথলেসনেস চলে গেছে। তাহলে এগুলো এগুলো হচ্ছে সাডেন। এখন গ্র্যাজুয়াল, গ্র্যাজুয়ালে কী কী আসবে? ক্রনিক যে ডিজিজগুলো আছে সেইগুলো হচ্ছে গ্র্যাজুয়াল। দেখা যাচ্ছে অ্যাকিউট থেকে আমরা ট্রিটমেন্ট করাই নাই। আমাদের বাংলাদেশের পেশেন্টরা তো এরকমই, অ্যাম্বুলেন্সে ওঠার আগ পর্যন্ত তারা কোনোভাবে হসপিটালে যায় না। খুবই রেয়ার কেসে হয়তো বা প্রতিদিন হচ্ছে প্রতিনিয়ত রেগুলার চেক আপে আসে, ঠিক আছে, বা হচ্ছে নিজের ব্লাড টেস্টটা একটু করায় বা অন্য কোনো চেক আপ করায়, কিন্তু তাছাড়া আমার মধ্যে 95% মানুষ অ্যাম্বুলেন্সে ওঠার আগ পর্যন্ত কোনো সময় তারা হচ্ছে ডাক্তারের কাছে আসে না। যার ফলে দেখা যায় যে এই একটু বুকে ব্যথা হয়েছে, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার হয়েছে, ফেইলিওর হয়েছে, তারা হচ্ছে ট্রিটমেন্ট নেয় নাই, যেটা পরবর্তীতে ক্রনিক হয়ে গেছে। তো ক্রনিক এরকম যদি ক্রনিক হার্ট ফেইলিওর হয় বা অন্য কোনো সমস্যা হয় বা ক্রনিক যেসব ডিজিজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে গ্র্যাজুয়াল ব্রেথলেসনেস হবে। তাহলে এখানে কি ক্রনিক হার্ট ফেইলিওর এটা। এছাড়া ওবেসিটিতে হতে পারে, দেখা যাচ্ছে আমাদের হার্টে চর্বি জমে, যার ফলে অনেক সময় সমস্যা হয়, যেটা পরবর্তীতে লাংয়ে এফেক্ট পড়ে, সো যার ফলে ওবেসিটি, এটা হচ্ছে গ্র্যাজুয়াল। তারপরে প্রেগনেন্সি, প্রেগনেন্সির ক্ষেত্রে বুকে ব্যথা হতেই পারে, ঠিক আছে। আর প্রেগনেন্সি তো মোটামুটি 10 মাস 10 দিন, তো মোটামুটি 10 মাসের মতো থাকে, দ্যাট মিনস এটা ক্রনিক, মানে ক্রনিকই বলা যায় যে মানে সিচুয়েশনটা ক্রনিক, ঠিক আছে। এটা কোনো ডিজিজ না অবশ্যই প্রেগনেন্সি, এটা হচ্ছে মানে মানে ক্রনিক বলতেছি, মানে ক্রনিক বলতে বোঝাচ্ছি যে টাইমটা বেশি, যার ফলে এখানে গ্র্যাজুয়ালের ভিতরে আমরা ফেললাম এটা। এছাড়া বাইল্যাটারাল প্লুরাল ইফিউশন যদি হয়, প্লুরাল ইফিউশন যদি বাইল্যাটারাল হয় তো সেক্ষেত্রেও আমাদের এই গ্র্যাজুয়াল হবে। তাহলে ল্যাটারাল প্লুরাল ইফিউশন। তাহলে আমরা সাডেন এবং গ্র্যাজুয়াল এই টাইপসটা এটা কী হিসেবে ছিল? অ্যাকর্ডিং টু দ্য মোড অফ অনসেট, এই জিনিসটা শেষ করে ফেলছি। এখন অ্যাকর্ডিং টু টাইম অফ অনসেট, মানে টাইম বলতে বোঝাচ্ছে এই জায়গায় অ্যাকিউট না ক্রনিক, এই জিনিসটা মানে আমরা তখন সাডেন অ্যান্ড গ্র্যাজুয়াল বললাম, মানে আমরা হঠাৎ করে বাড়বে, হঠাৎ করে শেষ হবে। আরেকটা হচ্ছে গ্র্যাজুয়াল, মানে আস্তে 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 ব্রেথলেসনেস বাড়তে থাকবে, সেই জিনিস ছিল। আর এখন টাইম, টাইমের উপর ভিত্তি করে অ্যাকিউট না ক্রনিক, সেই জিনিসটা আমাদের জানতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্রেথলেসনেস। তাই অ্যাকিউট জিনিসটাই কী হবে? অ্যাকিউটটা আমরা লিখে ফেলি এই জায়গায়। অ্যাকিউটের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে যেসব জিনিস মানে নামের সাথে অ্যাকিউট আছে সেই সব জিনিস অ্যাকিউটে দেওয়ার চিন্তা ভাবনা করবো। আর যেসব জিনিসে ক্রনিক নামে আছে তো সেই সব জিনিসকে আমরা ক্রনিকের ভিতরে দেওয়ার চিন্তা ভাবনা করবো। তাহলে অ্যাকিউটের ক্ষেত্রে কী আসবে? অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, অ্যাকিউট অ্যাজমা, অ্যাকিউট সিওপিডি, তারপরে আসবে নিউমোনিয়া, নিউমোথোরাক্স। পি নিউমোনিয়া বানান কিন্তু একটু ডেঞ্জারাস, হ্যাঁ, এটা আমরা যেন খেয়াল রাখি। নিউমোথোরাক্স, তারপরে আসবে হচ্ছে লাং কলাপস। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে অ্যাকিউটের ক্ষেত্রে। অ্যাকিউটের ক্ষেত্রে কি আসলো তাহলে? মানে অ্যাকিউট ব্রেথলেসনেসে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, অ্যাকিউট অ্যাজমা, অ্যাকিউট সিওপিডি, তারপরে নিউমোনিয়া, নিউমোথোরাক্স, লাং কলাপস। এখানে নিউমোনিয়া কিন্তু খুব তাড়াতাড়ি হয়, এটা কিন্তু আমরা জানি। দেখা যাচ্ছে যে আজকে ঠিক আছে, কালকে বৃষ্টিতে ভিজছি, পরের দিন নিউমোনিয়া, এরকম লাখ হইতেই পারে, ঠিক আছে, আমাদের তো এটাই হয়, তাই না? আবার নিউমোথোরাক্স এই জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে, লাং কলাপস এটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে, যার ফলে এখানে অ্যাকিউট বলা হচ্ছে, এগুলোকে হচ্ছে অ্যাকিউট ব্রেথলেসনেস। এখন আসি হচ্ছে আদার কী কী জিনিসে এই অ্যাকিউট ব্রেথলেসনেস হতে পারে, এগুলো জেনে রাখা ভালো। যেমন হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে অ্যাকিউট ব্রেথলেসনেস হয়, ল্যাকটিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে, তারপরে বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিডেও অনেক সময় হচ্ছে অ্যাকিউট ব্রেথলেসনেস হয়। আচ্ছা, এখন আমরা আসি ক্রনিকে। সো ক্রনিকে কী কী হয়? এইসব জিনিসই আমরা ক্রনিকে নিয়ে যাব। তাহলে ক্রনিক হার্ট ফেইলিওর, তারপরে হবে হচ্ছে ক্রনিক অ্যাজমা, ক্রনিক সিওপিডি, এইসব জিনিস। তারপর আরেকটা হয় হচ্ছে এখানে স্টেবল অ্যানজাইনাতে হয়, স্টেবল অ্যানজাইনা।
তারপরে পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজমটা যদি এই যেখানে বলেছিলাম কি ব্লাড ক্লটিংটা হচ্ছে এখানে লাঙের ভিতরে রয়ে গেছে, তো এটা দেখা যায় অনেক সময় ক্লটটা সরে না, তো ওখানেই রয়ে গেছে, দীর্ঘদিন ধরে রয়ে গেছে, তো যার ফলে কী হবে, এটা ক্রনিক হয়ে যাবে। হ্যাঁ, ব্লাডটা ক্লটটা সরলো না, তো দেখা যাচ্ছে অনেক দিন ধরে ওইখানে আর ব্লাড সার্কুলেশন হচ্ছে না, সো লাঙের ওই সেলগুলো মারা যাবে, আলটিমেটলি এটা ক্রনিক পর্যায়ে চলে যাবে। তাহলে কি এখানে লিখবো পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম। তারপরে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। অবশ্যই ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা ক্যান্সার তো আর হুট করে হয় না, এটা তার মানে আমাদের মনে রাখতে হবে যে কার্সিনোমা হচ্ছে ক্রনিক। এমন না যে যারা সিগারেট খাচ্ছে তারা হচ্ছে একদিনের মধ্যেই তাদের ক্যান্সার হবে, তাদের ধীরে ধীরে ক্যান্সার হবে, ঠিক আছে এইসব। আচ্ছা, তারপরে ম্যাসিভ প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশনে যদি হিউজ পরিমাণ বা ম্যাসিভ হয়ে যায়, আর ম্যাসিভ কিন্তু সহজে হয় না, আবার বলতেছি যে ওয়ার্ডগুলো মনে আমাদের বুঝতে হবে যে প্লুরাল ইফিউশন বলি না, এখানে বলছি ম্যাসিভ প্লুরাল ইফিউশন, মানে প্লুরাল ইফিউশনটা যাতে আস্তে আস্তে বেড়েই গেছে ট্রিটমেন্ট নেওয়া হয় নাই যার ফলে, ঠিক আছে। তাহলে ম্যাসিভ প্লুরাল ইফিউশন। এছাড়া হতে পারে হচ্ছে কাইফোসিস। কাইফোসিস একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল কলামটা এইভাবে বেঁকে যায়, যেটা সোজা থাকার কথা, মানে একটু কার্ভ এরকম, কিন্তু এটা এইভাবে বেঁকে যায়, ঠিক আছে, এটাকে বলা হয়েছে কাইফোসিস। তো কাইফোসিস যদি হয় অবশ্যই আমাদের লাংয়ের উপর প্রেশার পড়বে, লাংটা চেপে যাবে এরকম। আর কাইফোসিস জিনিসটা ভার্টিক্যাল কলামে যেহেতু মানে অনেকটা এটা হচ্ছে কনজেনিটাল, তাহলে কি হবে, যেটা হচ্ছে ক্রনিক ডিজিজ, এটা অবশ্যই অ্যাকিউট না বা হুট করে হয় না, এটা ছোট থেকে আস্তে আস্তে হয়ে আসছে, তাহলে এটা আমরা ক্রনিকের ভিতরে লিখবো। তাহলে কি কাইফোসিস। এছাড়া লাং ফাইব্রোসিস হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, আর হচ্ছে মরবিড অবেসিটি, ঠিক আছে। তাহলে এইসব জিনিসে আমাদের কি হয়, ক্রনিক ব্রেথলেসনেস। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা পড়ে ফেলছি। মোটামুটি এটা ছিল এই এই টাইপসটা ছিল হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য মোড অফ অনসেট, এই টাইপসটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ অনসেট। আর এরপরে হচ্ছে ইন রিলেশন অফ রেসপিরেশনের ক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে ইন্সপিরেটরি ডিজনিয়া আর হচ্ছে এক্সপাইরেটরি ডিজনিয়া। সো ইন্সপিরেটরি ডিজনিয়া কি, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ অফ আপার ওয়ে। হ্যাঁ, এই আপার ওয়ে যে আছে এইখানে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্সপাইরেটরি ডিজনিয়া। আর যদি লোয়ার পার্টে সমস্যা হয়, লোয়ার মানে হচ্ছে লাং থেকে শুরু করে এই পার্টটা, তো এই পার্টে যদি কোনো প্রকার সমস্যা হয় এটাকে আমরা বলবো হচ্ছে এক্সপাইরেটরি ডিজনিয়া।